বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। নির্দেশ না মেনে রাজধানী থেকে নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলায় অবাধে চলছে বাস। লক্ষ্মীপুরে দূরপাল্লার বাস চলাচল। গুচ্ছ আকারে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। 46 জেলায় উচ্চ সংক্রমণ, টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। করোনায় প্রবৃদ্ধি কিছু কমলেও উন্নয়ন কাজ চলছে বললেন প্রধানমন্ত্রী। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান। করোনায় ব্যাহত মেট্রো রেলের নির্মাণ কাজ। নির্ধারিত সময়ে উদ্বোধন নিয়ে সংশয়। 1 সপ্তাহে আক্রান্ত 48 কর্মী। রাষ্ট্রবিরোধী বক্তব্যের অভিযোগে কথিত শিশু বক্তা রফিকুল মাদানি কারাগারে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সরকারের নির্দেশ না মেনে লকডাউনের ৪র্থ দিনে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ সহ আশপাশের কয়েকটি জেলায় চলছে বাস। এমনকি মাওয়াঘাট পর্যন্ত যাতায়াত করছে বাস। এসব বাসে সরকার নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। বঙ্গবন্ধু এভিনিউর হকি স্টেডিয়ামের পাশের সড়কে সারি বেঁধে দাঁড়িয়ে মেঘলা পরিবহনের বাস। গন্তব্য নারায়ণগঞ্জের চিটাগং রোড, মদনপুর, মুন্সিগঞ্জের মাওয়াঘাট। শুধু মেঘলা নয়, রজনীগন্ধা, শ্রাবণ, গজারিয়া, বোরাক সহ কয়েকটি পরিবহনের বাস চলছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জ পর্যন্ত। শুধু সিটি কর্পোরেশন এলাকায় বাস চলবে এই শর্তে মঙ্গলবার থেকে গণপরিবহন চালু হয়। অথচ বাস চালুর পরদিনই অমান্য করা হচ্ছে এই শর্ত। যাত্রীদের অভিযোগ, ভাড়াও নেওয়া হচ্ছে দ্বিগুণ। আগে ভাড়া ছিল 40 টাকা করে একজন, আর এখন যাইতে আছি 80 টাকা করে 4 জন যাইতে আছে। আগে যে যাতায়াত করতাম গুলিস্তান থেকে মদনপুর 40 টাকা ভাড়া, 80 টাকা ভাড়া। 2 সিটে একজন করে বসতেছে। এখন একটু গাড়ি চালায় একটু আরাম পাওয়া যেতেছে, রাস্তা একটু ফাঁকা আছে। শুধু বেসরকারি বাস নয়, সরকারি সংস্থা বিআরটিসির বাসও চলছে নির্দেশনা উপেক্ষা করে। অর্ধেক নয়, সব সিটে যাত্রী নিয়ে এসব বাস চলছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার সহ ঢাকার বাইরের গন্তব্যে। গাবতলী, ফার্মগেট, কারওয়ানবাজার, যাত্রাবাড়িতে ছিল গাড়ি ও অফিসগামীদের চাপ। বাসে যাত্রী ওঠানোর সময় ছিটানো হয়নি জীবাণুনাশক। অবশ্য ক্যামেরা দেখেই স্যানিটাইজার হাতে নিচ্ছে হেল্পার। কারণ সাধারণ জনগণের জন্য খুব সমস্যা ছিল যে সিএনজিতে করে যাতায়াত, অফিসে যাতায়াত করা খুবই আসলে কষ্ট করবে। আমি যে আপনার এটা দিচ্ছি 1 সিটে বসা, 2 সিটে একজন বসার জন্য করতেছি। এদিকে রাইড শেয়ারিং এ প্রাইভেট কার চালু হলেও এখনো বন্ধ মোটরসাইকেল। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে চলাচলের অনুমতি চান মোটরসাইকেল চালকরা। আমাদের বাইকে যারা ওঠে তারা সবসময় স্বাস্থ্যবিধি মেনে ওঠে, আর আমাদের স্বাস্থ্যবিধি মানার যে উপকরণ এগুলো আমাদের সাথে রাখবো, রেখে আমরা রাইড শেয়ারিং করব। অনেকেই বাইক কিনছে কিস্তি করে, লোন করে, তার লোন চালাইতে হয়, আবার সংসারের খরচ চালাইতে হয়। এবং বাইক যদি একজন মানুষ পিছনে উঠলে মাস্ক পরলে স্বাস্থ্যবিধি মেনে যদি সে সার্ভিস দেয় তো সমস্যা হওয়ার কথা না। গত 5 এপ্রিল থেকে সারা দেশে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হলেও করোনা সংক্রমণ কমেনি। বিস্ময় নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের ৪র্থ দিনে রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে বিজয় সরণি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আমরা তো আমাদের সংবাদের প্রথম প্রতিবেদনেই বেশ কিছু বিষয় তুলে ধরলাম, আর আপনি তো রাজধানীর বিভিন্ন এলাকা আজ সকাল থেকে ঘুরে দেখেছেন। সার্বিক পরিস্থিতি কেমন দেখেছেন আপনি লকডাউনের ৪র্থ দিনে? দেখুন, লকডাউনের টানা ৪র্থ দিনের যে শর্তগুলো মেনে গণপরিবহন চালু করার কথা দেয়া হয়েছিল তার বলা যায় যে সকাল থেকে কোনো কিছুই মানা হচ্ছে না বা হয়নি। আমরা দেখেছি যে সকালে অফিসগামী যে যাত্রীরা ছিলেন তাদের হাত বা তাদের ব্যাগ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত না করেই বাসে তোলা হচ্ছে। আমরা দেখেছি বিআরটিসির বাসে একাধিক আসন যেসব বাসগুলোতে রয়েছে সেখানে পূর্ণ যাত্রী নিয়ে তারা চলাচল করছে। বলা হয়েছিল শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকার ভেতরেই বাস চলাচল করবে, কিন্তু সেটি আদতে মানা হয়নি। আমরা দেখেছি গুলিস্তান থেকে একেবারে মাওয়াঘাট পর্যন্ত, কাঁচপুর ব্রিজ এবং চিটাগং রোড পর্যন্ত বাস আসা যাওয়া করছে, এবং সেই সাথে করোনা মোকাবেলায় যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য গবেষকেরা বারবারই যে সুপারিশটা করে আসছিলেন এবং বারবারই বলে আসছিলেন
যে সংক্রমণ বাড়ছে এবং মার্চের শেষ থেকে প্রায় 5,000-এর উপরে সংক্রমণ হয়েছে এবং মানুষ মৃত্যুর হারও ধীরে ধীরে বাড়ছে। তো এই ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাটা এখন সব থেকে বেশি জরুরি, কিন্তু তার কোনো কিছুই আমরা দেখছি না। বাইরে মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে অসংখ্য মানুষ বাইরে বেরোচ্ছে এবং সে বাইরে বের হওয়ার ভেতরে সামাজিক দূরত্ব কোনো কিছুই মানা হচ্ছে না। তবে হ্যাঁ, একটা বিষয় উল্লেখ করার মতো, সেটি হচ্ছে শ্রমজীবী থেকে শুরু করে সব পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের ভিতরে মুখে মাস্ক পরার প্রচলনটা বা ইচ্ছাটা বা আগ্রহ এটা বেড়েছে। এর বাইরে স্বাস্থ্যবিধি মানার কোনো কিছুই আমরা এই গত 4 দিনের ভেতরে আমরা দেখিনি। আর এই বিষয়গুলো সঠিকভাবে মানতে বাধ্য করা বা ঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো নজরদারির জন্য যেসব দায়িত্বে রয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর, তাদেরও কিন্তু ব্যাপক রকমের উদাসীনতা আমরা দেখেছি। তাদের ছিটেফোঁটা কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু অভিযান পরিচালনা করা হলে পরেও সেটি খুব একটা প্রভাব ফেলছে না এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। এবং আজকে যেহেতু চতুর্থ দিন, আর মোটে 3 দিন বাকি রয়েছে, এর ভিতরে সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে প্রতিদিন। সাধারণ মানুষের ভিতরে সচেতনতা বোধ, সেই বোধটা কিন্তু এখন পর্যন্ত জেগে ওঠেনি। তারা একবার লকডাউনের পক্ষে কথা বলছেন, আরেকবার লকডাউনের বিপক্ষে কথা বলছেন। ব্যবসায়ীরা বরাবরের মতোই তারা বলে আসছেন যে সব কিছুই যখন স্বাভাবিক হয়ে উঠছে স্বাস্থ্যবিধি মেনে, তো সেই ক্ষেত্রে কেন তাদের দোকানপাট বা বিপণী বিতানগুলো খুলে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে যে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা থাকবে। তো এখন এই বিষয়গুলো যখন সামনে চলে আসছে, সামনের দিনগুলোতে আরও জমায়েত বেশি হবে। আমরা দেখেছি যে যার কারণে এই লকডাউনের সফলতা কতখানি হবে সেটি কিন্তু সময় বলে দেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এর ভিতরে আমরা দেখতে পেয়েছি যে সংক্রমণ কিন্তু গত কয়েকদিন ধরে বাড়ছে এবং করোনা কালের ভেতরে সংক্রমণ কিন্তু আরও বেশি বেড়েছে এবং প্রতিদিনই রেকর্ড ভাঙছে। তো এইভাবে যদি স্বাস্থ্যবিধি না ভেঙে যদি মানুষজন বাইরে চলাফেরা করে, তাহলে কিন্তু করোনা নিয়ন্ত্রণ করা বড় রকমের কঠিন হয়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য গবেষকেরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাজধানীর গুলশানে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান, আমরা চলে যাচ্ছি তার কাছে। আদিল, অভিযানে এখন পর্যন্ত কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গুলশান ছাড়া আর কোনো এলাকায় আজ অভিযান পরিচালনা করা হবে কিনা? দেখুন, আজকে 12:30 থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। গুলশানে অভিযান পরিচালনা করেছে, বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করেছে। আমরা এর আগে মার্কেটে ছিলাম, সেই মার্কেটগুলোতে দেখেছি যে দোকানপাট খোলা ছিল। এর পরপরই আমরা এসে যেমনটি দেখছি যে রাজধানী গুলশানের অভিজাত একটি রেস্টুরেন্ট, অর্থাৎ যেখানে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই রেস্টুরেন্টের ভেতরে কেউ বসে খাবার খেতে পারবে না, শুধুমাত্র পার্সেলের ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু আমরা দেখছি যে এই রেস্টুরেন্টটিতে আসলে সেই ব্যবস্থাটি রেস্টুরেন্ট মালিক তিনি এই চালু রেখেছেন, যেটি আসলে সরকারের যে আদেশ, সেই আদেশ তিনি অমান্য করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বিভিন্ন এলাকায় অভিযান শেষ করে যখন এই রেস্টুরেন্টটিতে ঢোকেন, তখন তিনি আসলে এই অনিয়মটি দেখতে পান এবং এই অনিয়মের অভিযোগে এই রেস্টুরেন্টের যিনি মালিক তাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে তিনি পরবর্তীতে এই ধরনের কাজ আর না করেন। এবং আমরা কিন্তু আসলে দেখেছি যে সরকারি যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে লকডাউন বাস্তবায়নের জন্য, সেক্ষেত্রে কিন্তু আসলে তেমন কোনো সাড়া কিন্তু পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মার্কেটের যে প্রয়োজনীয় দোকানপাটগুলো রয়েছে, সেই দোকানপাটগুলোর বাইরেও কিন্তু অন্যান্য দোকানপাটগুলো খোলা রয়েছে। খাবারের রেস্টুরেন্টগুলো আসলে নিয়ম মানছে না। সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়াই বাইরে বের হয়েছে। আজকে আসলে সারাদিনের যে অভিযানটি, এই অভিযানটি আসলে এখন শেষ হয়ে যাবে। এরপর আবার বিকেল 4টায় অভিযান শুরু হবে। আমরা আসলে আজকে সারাদিনের অভিযানে কি কি অনিয়ম পাওয়া গেল এই বিষয়টি নিয়ে আসলে ছোট্ট করে একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে একটু জানতে চাই। আপনার কাছে জানতে চাই যে আপনি আজকে সারাদিনে কি ধরনের অনিয়ম পেলেন এবং লকডাউন বাস্তবায়নটা আসলে কতটুকু সম্ভব হচ্ছে। আমরা দেখছি যে খুব একটা কিন্তু আসলে মানুষের মধ্যে সাড়া নেই, কেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা আজকে সকাল থেকেই অভিযান চালাচ্ছি, বিশেষ করে মানুষকে স্বাস্থ্যবিধিটা মেনে নেওয়ার জন্য। তো আমরা আজকে তুলনামূলক বেশিরভাগ লোককে মাস্ক পরা অবস্থায় পেয়েছি। তারপরেও আমরা 3 জনকে জরিমানা করতে বাধ্য হয়েছি, যারা মাস্ক ছাড়াই বাড়ির বাইরে অসচেতন হিসেবে বের হয়ে আসছে। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করলাম, যারা প্রতিষ্ঠান যদিও এখানে
খাদ্য যারা সরবরাহ করে তারা টেকওয়ে দেওয়ার কথা, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান সেখানে বসিয়ে মানুষকে খাওয়াচ্ছিল, যে কারণে জরিমানা হয়েছে। এখন আমরা একটি প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠানে আমরা যখন এসেছি তখন দেখলাম যে মানুষ বসে খাচ্ছে, যে কারণে এই দোকানটিতে 5,000 টাকা জরিমানা হয়েছে। এবং তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন যে ওনাকে যেন এইবারের মতো ক্ষমা করা হয়। তিনি জরিমানা আদায় করেছেন এবং ভবিষ্যতে উনি ওনার দোকানে আর কাউকে খেতে দিবেন না। মানুষ আস্তে আস্তে এই বিষয়টি মানছে। তবে একটা বিষয় বারবারই চলে আসছে মানুষের কাছে, যে তারা জীবিকার তাড়নায় বাসা থেকে বের হয়ে এসছে। এবং এছাড়াও আমরা অনেকগুলো বাসে চেক করেছি, বাসগুলোতে আমরা দেখেছি যে গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে তিনি বলছিলেন যে এখানে কিন্তু আসলে অভিযান যেটি পরিচালনা করা হচ্ছে সেখানে সতর্কতা যেমন করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং জরিমানার মাধ্যমে আসলে মানুষকে সতর্কতাই তারা করছেন। তো আমার কাছে গুলশান থেকে এটাই ছিল সর্বশেষ। আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। সিটি কর্পোরেশন এলাকায় বাস চলার নির্দেশনা থাকলেও তা অমান্য করে চলছে বিভিন্ন জেলায়, এমনকি লক্ষ্মীপুরে চলছে দূরপাল্লার বাস। এদিকে লকডাউনের চতুর্থ দিনে আজ রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়েছে। তাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। নির্দেশনা মানাতে প্রশাসনের পক্ষ থেকেও তেমন নজরদারি চোখে পড়েনি। সরকারের নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুর থেকে চলছে দূরপাল্লার বাস, যাচ্ছে ঢাকা, কুমিল্লা সহ বিভিন্ন গন্তব্যে। জীবিকার তাগিদেই লকডাউনের প্রথম দিন থেকেই বাস চালাচ্ছেন বলে দাবি চালকদের। অন্য অন্য গাড়িগুলো চলে, ঢাকা এক্সপ্রেস, এগুলো গাড়িগুলো এগুলো চলতেছে। এই দুই একটা চলে, বেসিক্যালি এরা হলো যাদের আসলে কিছু কিস্তি আছে, তাদের সংসার আছে, তাদের বাচ্চা আছে, এই সমস্ত মিলে 2-4টা চলে। কেবল সিটি কর্পোরেশন এলাকায় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাস চলাচলের অনুমতি থাকলেও সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ সহ দেশের অনেক জায়গায় অবাধে চলছে বাস সহ বিভিন্ন গণপরিবহন। বাস চলাচলের সিদ্ধান্তের পর রংপুর সিটিতে 3 চাকার যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। লকডাউনের সময়ও সড়কে তৈরি হচ্ছে যানজট। খুব খারাপ, ইনকাম কম, এরপরে লোকজন নাই, করোনা মাঝে লোকজন বাইরে নাই। রাজশাহীতে লকডাউনের চতুর্থ দিনে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা আরও কমেছে। চট্টগ্রাম, নাটোর, যশোরেও একই অবস্থা। মাঝে মধ্যে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হলেও তেমন কাজে আসছে না। অটোতে যে আগের যেই যাত্রী সেই যাত্রী চলতেছে। যতই লকডাউন হোক আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা লাগবে। এদিকে বরিশালে রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনে চট্টগ্রাম পরিস্থিতি জানাতে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, রাজধানী সহ সারা দেশেই কিন্তু লকডাউনের বিষয়টি খুব ঢিলে ঢালাভাবে পালন করা হচ্ছে। চট্টগ্রামের পরিস্থিতি আজ কেমন দেখছেন আপনি চতুর্থ দিনে এসে? আসলে সারা দেশের মতো চট্টগ্রামেও একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। অনেকটাই ঢিলে ঢালাভাবে চট্টগ্রামে লকডাউন পালিত হচ্ছে। আর তবে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে গত 2 দিন ধরে যেহেতু গণপরিবহনের সংখ্যা বেড়েছে, সেজন্য বিশেষ করে সাধারণ মানুষের যে ভোগান্তি লকডাউনের প্রথম 2 দিন আমরা দেখেছি, বিশেষ করে যানবাহন পেতে, সেটি কিছুটা কমেছে। আর যানবাহন চলাচলের জন্য একটি সময় নির্ধারণ করে দেওয়া হলেও সেটি কিন্তু আমরা মানতে দেখছি না। একেবারে মধ্যরাত পর্যন্ত আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে কিন্তু যানবাহন চলাচল করছে। আর চট্টগ্রাম নগরী থেকে যে দূরপাল্লার বাসগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, যদিও আমরা দেখি বিশেষ করে সকালবেলা, ভোরবেলাতে আমরা দেখি যে অনেক যানবাহন, ছোটখাটো যানবাহন করে যে অনেকেই দূরে জেলাগুলোতে যাতায়াত করছেন, এই ধরনের চিত্র কিন্তু আমরা বিশেষ করে দেখেছি। তবে সেটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু একেবারেই কমে যায়। আর লকডাউনে কেবল একটি বিষয় আমরা পুরোপুরি মানতে দেখছি, সেটি হচ্ছে শহরের মূল রাস্তার আশেপাশে যেসব শপিং মলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং দোকানপাটও যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাইরে যেই দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু আমরা অলি গলিতে কিন্তু সেটি পুরোপুরি মানা হচ্ছে না। অনেক অপ্রয়োজনীয় যেই দোকানপাটও আমরা সেগুলো খোলা থাকতে দেখেছি। তো ভ্রাম্যমাণ আদালতে নামানো হয়েছিল শুরু থেকে লকডাউনে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু সেই অভিযান কিন্তু এখনো চলমান আছে, যদিও এর সংখ্যা কিন্তু আমরা দিন দিন কিছুটা কমতে দেখেছি, এবং তাদের অভিযানও কিন্তু অনেকটা সচেতনতা তৈরির কাজটি তারা করছেন, কিন্তু একেবারে শাস্তিমূলক ব্যবস্থা সেটি কিন্তু খুব কমই নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে যে লকডাউন অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। আর আজকে থেকে যেহেতু আপনি জানেন যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে মোবাইল কোর্টগুলো মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করছেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের পরিস্থিতি।
চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। রাজধানীকে ছাপিয়ে দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ মৌলভীবাজারে, শনাক্তের হার প্রায় 49%। এছাড়া করোনার উচ্চ সংক্রমণ ছড়িয়েছে আরও 45 জেলায়। মুন্সিগঞ্জ ও ফেনীতে শনাক্ত 40 বেশি। আর ঢাকায় সবচেয়ে বেশি রোগী আদাবর, দারুসালাম ও চকবাজার এলাকায়। আইইডিসিআর বলছে ক্লাস্টার বা গুচ্ছ আকারে বিস্তার হওয়ায় দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। 23 লাখ মানুষের জেলা মৌলভীবাজারে প্রবাসী 4 থেকে 5 লাখ। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর অনেকেই ফিরেছেন দেশে। আইইডিসিআর বলছে সারা দেশের মধ্যে করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি মৌলভীবাজারে। প্রতি 100 নমুনা পরীক্ষায় শনাক্ত হচ্ছে প্রায় অর্ধেকের। পজিটিভ যারা হয়েছেন বেশিরভাগ বাড়িতে প্রবাসীরা আসছেন। আরেকটা ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যারা পজিটিভ হয়েছেন তাদের ভ্রমণ ইতিহাস আছে দেশের ভিতরেই। এরপর সর্বোচ্চ সংক্রমণ মুন্সিগঞ্জে 44.38 ভাগ, ফেনীতে 42.79 ভাগ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, হবিগঞ্জ, রাজবাড়ী ও নওগাঁয়ে শনাক্তের হার 33 থেকে 40-এর মধ্যে। ভোলা, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা, মাদারীপুর, নারায়ণগঞ্জ সহ 20টি জেলায় শনাক্তের হার 21 থেকে 30। আর নরসিংদী, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী সহ 15 জেলায় শনাক্ত 11 থেকে 20 ভাগ। এসব এলাকা কাঁচা বাজার এবং ইত্যাদির সংখ্যা অনেক বেশি এবং কর্মজীবী মানুষ অনেক বেশি এবং মানে তার মানে হচ্ছে যে আমরা যারা বাসা থেকে বের হচ্ছি, আমরা যদি যথেষ্ট সতর্কতা অবলম্বন না করে বের হই তাহলে সংক্রমণ সংখ্যা বাড়তে থাকবে। রাজধানীতে 22 মার্চের পর 84,000 নমুনা পরীক্ষায় দেখা গেছে সবচেয়ে বেশি রোগী আদাবরে। এরপরেই বেশি শনাক্ত হচ্ছে চকবাজার, দারুসালাম, হাজারীবাগ, যাত্রাবাড়ি ও ভাটারায়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা মাতাল হয়ে গেলাম। এভাবে আজকে দেখেন আমাদের কোভিড এর সংখ্যা সেই 2% থেকে এখন হাইয়েস্ট পর্যায়ে চলে গেছে এবং আমাদের লকডাউন দিতে হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 10-এর বেশি হলে তাকে উচ্চ সংক্রমিত এলাকা ধরা হয়, আর 5-এর কম হলে তাকে নিম্ন সংক্রমণ ধরা হয়। একমাত্র জেলা পাবনাতেই শনাক্তের হার 5-এর কম। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্তদের চিকিৎসায় সরকারের চেষ্টার কোনো ঘাটতি নেই উল্লেখ করে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন হাসপাতালে আরও 700 থেকে 800 শয্যা বাড়ানো হচ্ছে। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বক্ষব্যাধি হাসপাতাল সহ আরো যে হাসপাতালগুলি আছে সকল হাসপাতাল সহ এক ডিস্ট্রিক্টের ভিতরে আমরা স্বল্প সময়ের ভিতরে আরো হয়তো 7 থেকে 800 বৃদ্ধি করে ফেলার চেষ্টা করবো। গতকাল যে আক্রান্ত তার প্রায় 5000 এই ঢাকা, তারপরে সিটাগঞ্জে। এখন আমাদের উপজেলা ফাঁকা আছে, জেলা ফাঁকা আছে, ঢাকায় মেজরিটি। করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে আজ। টিকার পর্যাপ্ত মজুদ নিয়ে সংশয় দূর করে নির্ধারিত সময়েই শুরু হলো দ্বিতীয় ডোজ প্রয়োগ। 35 জেলায় এরই মধ্যে টিকা পৌঁছানো হয়েছে। দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে রমজান মাসেও টিকা কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ধাপের জন্য মজুদ রয়েছে 42 লাখ ডোজ টিকা। এসএমএসে দেয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিতে হবে। দেশে ইতোমধ্যে 55,68,703 জন প্রথম ডোজ নিয়েছেন, আর নিবন্ধন করেছেন 69,75,939 জন। গত 27 জানুয়ারি ঢাকায় করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন দেয়া হয় 26 জনকে, আর 7 ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে। দেশের সকল নাগরিককে অনুরোধ করতেছি, আপনারা এই ভ্যাকসিনটা নেন যাতে এই কোভিড-19 থেকে আপনারা নিরাপদ থাকতে পারেন। একটু ভয় ভয় লাগছে যে কি হয়, কি জানি কি হয়, এই কারণে এতদিন পরে দিলাম। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কার্যক্রম। এতে টিকার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সংশয়ে থাকা মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। এদিকে মেসেজ না পাওয়া প্রথম দিনেই কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ নিতে আসায় তৈরি হয়েছে ভোগান্তি। কিন্তু যাদের আজ দ্বিতীয় ডোজ নেয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল তারা অনেকেই পেয়েছেন টিকা। সকাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রগুলোতে ভিড় করেন মানুষ।
প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম চলার পাশাপাশি দ্বিতীয় ডোজ নিতে আসা মানুষের চাপে কেন্দ্রগুলোতে বাড়তি ভিড়। চট্টগ্রামে দ্বিতীয় পর্যায়ের জন্য মজুদ আছে 50,130 ডোজ। আরও 3,06,000 ডোজ টিকা আসার কথা রয়েছে শুক্রবার। 3 সপ্তাহ গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের বডিতে ভ্যাকসিনটা কাজ করছে কিনা, যার জন্য আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো আমাদেরকে আমাদের স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। সিলেট মহানগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালে প্রথম ডোজের পাশাপাশি শুরু হয়েছে দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। দ্বিতীয় পর্যায়ের টিকা পাওয়া নিয়ে সংশয়ে থাকা মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। আমরাও টিকা নিতে পেরেছি দ্বিতীয় ডোজ, তাদের এই টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনা খুবই ভালো, এটা খুব প্রশংসার দাবিদার। বরিশালে প্রথম দিন 800 জনের জন্য নির্ধারিত দ্বিতীয় ডোজের টিকা। তবে অনেকে SMS না পেয়ে কেন্দ্রে চলে এলেও টিকা না পাওয়ায় তৈরি হয় অসন্তোষ। একই চিত্র রাজশাহীতেও। প্রত্যেকের SMS চেক করতেছে, চেক করার পরে একদম সিরিয়ালি টিকা দিয়ে দিল, কোনো সমস্যা হয়নি। 7 তারিখে আমি দিয়েছি, ফার্স্টে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য এখন ওই যে মেসেজ আসে না, কিন্তু এখন টিকা দিতে পারতেছি না। মেসেজ ছাড়া যদি আমরা টিকা দেই তাহলে ওনাদের এন্ট্রি হবে না এবং ওনারা সনদ পাবে না, এবং গভর্নমেন্টের এই যে উদ্দেশ্যে কাজটা করতেছে সেটা ব্যাহত হবে। মৌলভীবাজার, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, নাটোর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেয়া। সেই সাথে প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম চলছে। তবে ভিড় এড়াতে SMS না পেলে দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রে আসার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে BCS ক্যাডারদের ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, করোনার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমলেও দেশে উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। উন্নত দেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। এ লক্ষ্যে প্রতিটি অঞ্চলের উন্নয়ন করা হবে। গ্রামকে শহরে রূপান্তরের লক্ষ্যে সরকার প্রতিটি এলাকায় বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট নির্মাণ সহ উন্নয়ন কাজ করে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশ হিসেবে গড়তে চাই। প্রথমবারে আমরা প্রেক্ষিত পরিকল্পনা, ভাইরাস আজকে সারা বিশ্বটাকেই তোলপাড় করে দিয়েছে। সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে গেছে। সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাধা আসছে, কিন্তু তারপরেও আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমরা এর ভিতরেও কিন্তু আমরা বাজেট প্রণয়ন করে যাচ্ছি, আমরা পরিকল্পনাগুলি হাতে নিচ্ছি এবং হয়তো কিছুদিনের জন্য সব কিছুতে থমকে গিয়েছিল, তারপর আমরা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ আমরা অব্যাহত রেখেছি। কারণ আমাদের লক্ষ্যটা হচ্ছে 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। করোনা মহামারীর এই সময়ে বিএনপি নিজেদের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের ওপর ভর করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে বলেও জানান তিনি। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির বক্তব্য প্রমাণ করে তাদের আজ লেজে গোবরে দশা। জনগণ মনে করে বিএনপির মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে। তারা করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। মেট্রো রেল প্রকল্পের 518 জন কর্মী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন 48 জন। তাই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে মেট্রো রেল চালু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানান মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। বিজয়ের 50 বছরে আগামী 16ই ডিসেম্বর মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল নির্মাণ কাজ, কিন্তু করোনার কারণে সে লক্ষ্য অর্জনে সংশয় দেখা দিয়েছে। প্রকল্পের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা কমেছে নির্মাণ কাজের গতি। এখন পর্যন্ত প্রকল্পের 518 জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। তাদের চিকিৎসা নিশ্চিতে ফিল্ড হাসপাতালে বাড়ানো হচ্ছে ব্যবস্থা। তিনি জানান, এখন পর্যন্ত উত্তরা মতিঝিল অংশের সার্বিক অগ্রগতি প্রায় 61.49 ভাগ, আর আগারগাঁও মতিঝিল অংশের অগ্রগতি 58 ভাগের বেশি। এটা সবকিছুই নির্ভর করতেছে কোভিড সিচুয়েশনের জন্য। এটা বাংলাদেশের কোভিড সিচুয়েশনের জন্য না,
তার সাথে বাংলাদেশের সাথে যে আন্তর্জাতিক যে কোভিড সিচুয়েশন আছে সেই কোভিড সিচুয়েশনের সাথে সম্পর্কযুক্ত। ব্রিফিংয়ে জানানো হয় মেট্রো রেলের ভাড়া নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। কারিগরি ও সাধারণ তথ্য বিশ্লেষণ করে এই মাসেই ভাড়া নির্ধারণ করা হবে বলে জানান প্রকল্প কর্মকর্তারা। এই তথ্যগুলোর সাথে অনেক কারিগরি বিষয়ও সংযুক্ত আছে এবং সাধারণ বিষয়ও সংযুক্ত আছে, সেগুলো আমরা প্রস্তুত করছি। আমরা আশা করছি যে এই তথ্যগুলো এই মাসের মধ্যেই আমরা কমিটির কাছে পাঠিয়ে দিতে পারবো। নির্ধারিত সময়ের মধ্যেই মেট্রো রেলের 5টি ট্রেন আসবে বলে জানান প্রকল্প পরিচালক। এর মধ্যে প্রথমটি আসবে 23 এপ্রিল। ফার্স্ট ট্রেন সেট আপনি জানেন যে এটা আমাদের 23 এপ্রিল এখানে চলে আসবে। দ্বিতীয় ট্রেন সেটটা আমরা আশা করছি যে 16 জুন 2021 তারিখ চলে আসবে। তারপরে দুইটা ট্রেন সেট একসাথে আসবে, সেটা 13 আগস্ট 2021 তারিখ আসবে এবং সর্বশেষ যে ট্রেন সেট আছে 5টার ভিতরে 17 সেপ্টেম্বর 2021 তারিখ আসবে। করোনা পরিস্থিতির উপর নির্ভর করে জুনে বিমানবন্দর থেকে নতুন বাজার পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বেলা 11টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে সকাল 7টার দিকে মাদানির বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় মামলা করেন র্যাবের ডিএডি মোহাম্মদ আব্দুল খালেক। বুধবার ভোরে গ্রামের বাড়ি নেত্রকোনার লেটির কান্দা থেকে আটক করা হয় রফিকুল ইসলামকে। এলাকায় তার বিরুদ্ধে মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং র্যাব বাদী হয়ে মামলাটি করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তার রিমান্ডের পিরিয়ড দিয়ে দেওয়া হবে। হেফাজতে ইসলাম সমাবেশ আহ্বান করায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব সভা সমাবেশ। পুরো জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে মুন্সিগঞ্জ শহরের সরকারি বেসরকারি অফিস আদালত সহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা জুড়ে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার বাড়তি সদস্য দায়িত্ব পালন করছেন। এদিকে হেফাজতের সমাবেশকে ঘিরে সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকা সহ আশপাশের এলাকায় রাত 10টা পর্যন্ত 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল হামিদ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, পরিস্থিতি এখন কেমন এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে তো বলা হয়েছে আপাতত সমাবেশ স্থগিত করা হয়েছে, সেক্ষেত্রে 144 ধারা কি বহাল থাকবে কিনা? দেখুন, হেফাজতের আন্দোলনে আসলে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় প্রায় 20 জন হেফাজত কর্মী নিহত হয়েছে। তারই প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে হেফাজতের যে একটি বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছিল, যেটি দুপুরে একটি বৃহৎ সমাবেশে তারা যুক্ত হতেন সবাই মিলে। তো সেই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি যে সমাবেশকে ঘিরে কিন্তু গতকাল এক প্রজ্ঞাপনে কিন্তু সিরাজদিখান উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে সিরাজদিখানের বেশ কয়েকটি স্থানে। আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা কিন্তু অনেকটা তৎপর রয়েছে। এই ঘটনায় কিন্তু সকাল থেকেই তারা জেলার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। এছাড়াও যদি আরেকটু বলে রাখি আপনাকে, এই ঘটনায় কিন্তু হেফাজতের যে কোনো হামলা কিংবা সহিংসতা এড়াতে জেলার যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, থানা, বিশেষ করে সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা প্রশাসনের সম্পৃক্ত যে ধরনের যতগুলো কার্যালয় রয়েছে সবগুলো কার্যালয়ে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে নিচতলা এলাকা রয়েছে সেখানে কুচিয়ামোড়া কলেজ মাঠ থেকে শুরু করে প্রায় গুরুত্বপূর্ণ সব কয়টি স্থানে কিন্তু পর্যাপ্ত পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা এখনো মোতায়েন রয়েছেন। এবং যে এই ঘটনায় আপনি যেমনটি বলছিলেন যে এই ঘটনায় কিন্তু হেফাজতের পক্ষ থেকে করোনা সংক্রমণ এড়াতে
তারা এই যে সমাবেশটি দেখেছিলেন সেটি কিন্তু তারা স্থগিত করেছে। তারপরেও আসলে বিশ্বস্ত সূত্রে বিভিন্ন ধরনের তথ্যের উপর বিশ্লেষণ করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই তারা স্থগিত করার পরেও আসলে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বা বিক্ষোভ বা সমাবেশের প্রস্তুতি তারা নিতে পারে বলে কিন্তু তাদের কাছে তথ্য রয়েছে। সেই তথ্যের উপর গুরুত্ব দিয়ে কিন্তু প্রশাসনের যারা রয়েছেন তারা এখানে তৎপর রয়েছেন এবং এই ঘটনায় কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি কিন্তু সব থেকে বেশি লক্ষ্য রাখা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন কিন্তু আজকে সকাল থেকে মিরপুরের আয়ুব আলী ছিলেন মুদি দোকানদার। 2016 সালে রাতারাতি বনে যান প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের ছেলে শেখ জাবেদ ইকবাল টিঙ্কু। পরিচয় দেন প্রধানমন্ত্রীর APS-2 হিসাবে। বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সম্প্রতি পাইকপাড়া থেকে সহযোগী সহ আয়ুব আলীকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ডিবি। প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের ছেলে ও APS-2 পরিচয় দিয়ে পটুয়াখালীর পুলিশ সুপারকে ফোন করে তদবির করেন প্রতারক আয়ুব আলী। তার APS মাসুদের জমির বিরোধ মেটানোর অনুরোধ করেন তিনি। এরপর আয়ুব আলীর APS মাসুদ ফোন করেন মির্জাগঞ্জের ওসিকে। শেখ জাবেদ ইকবাল টিঙ্কু স্যারের PS বলছিলাম। নিজেই তো PS, আবার আপনি আবার হেয়ার PS। বিষয়টা হলো কি, ওইটা জায়গাটা হলো পৈতৃক সম্পত্তি আমার শাশুড়ির, ঠিক আছে? না, আমি অফিসার পাঠাইছি, দেখবেন। কেউ কাজ না করলে চাকরি খাওয়ার হুমকিও দেন আয়ুব আলী। প্রতারণার একাধিক অভিযোগ আসে গোয়েন্দা পুলিশের কাছে। মিরপুরের পাইকপাড়ায় অভিযান চালিয়ে সহযোগী মাসুদ সহ গ্রেপ্তার করা হয় আয়ুব আলীকে। SSC পাস আয়ুব আলী জানান, মিরপুরে এক সময় মুদি দোকান করতেন তিনি। 2016 সালে এক পরিচিতর মাধ্যমে জানেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের ছেলে জাবেদ ইকবাল টিঙ্কুর সম্পর্কে। এরপর এই পরিচয় বানান ভিজিটিং কার্ডও। সরকারি কর্মকর্তাদের ফোনে তদবির করতেন আর তার সহযোগী মাসুদকে পাঠাতেন বিভিন্ন দপ্তরে। আমি চিন্তা করলাম টিঙ্কু ভাই যেভাবে কথা বলে, তো আমি তার সামনে দেখছি ভাই কীভাবে কথা বলে, ঠিক আছে আমি ওই স্টাইলই ভাই প্রতি কথাটা বলছি। টাকা ওই বিকাশিনী তো অনেক সময় যে কন্ট্যাক্ট করে এক জায়গায় বস্ত পয়সার পরে এভাবে কাজ করে টাকা নিতে। জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, রাজুকের বিভিন্ন কাজ, কনস্টেবল পদে নিয়োগ সহ নানা প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে 5 বছরে হাতিয়েছেন লাখ লাখ টাকা। এসব টাকায় কিনেছেন দামি গাড়ি। তদন্ত করে দেখতে যাচ্ছি যে আর কারা কারা তাদের সাথে জড়িত থাকছে। এইখানে পর্যন্ত বিপুল সংখ্যক মানুষকে তারা প্রতারিত করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে এবং বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদেরকে ওই পরিচয় দিয়ে মিসগাইডেড করে একটা সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে আরও বেশি যাচাই বাছাইয়ের পরামর্শ গোয়েন্দা পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতলক্ষ্যায় সাবিত আল হাসান লঞ্চকে ধাক্কা দেয়া কার্গো জাহাজ SKL-3 জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কার্গোটি জব্দ করার সময় জাহাজের 14 জন স্টাফকেও আটক করা হয়। কার্গো জাহাজ জব্দের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ জানিয়েছেন, আটক 14 জনকে পরে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনা ও লঞ্চডুবিতে 34 মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে সকালে 10টা থেকে ঘটনাস্থলে গণশুনানি করছে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এতে দুর্ঘটনায় নিহতদের পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাক্ষ্য নেওয়া হচ্ছে। গত রোববার বিকালে আটক কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যার কয়লাঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় সাবিত আল হাসান নামের লঞ্চ। দুর্ঘটনার পর এ পর্যন্ত 34 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতি বছর বইমেলায় প্রকাশিত হাজার হাজার বইয়ের অধিকাংশই মানহীন। অধিকাংশ প্রকাশকের নেই সম্পাদনা পরিষদ, নেই ভালো প্রুফ রিডার। ফলে ভুল বানানের সম্পাদনাহীন বই হাতে তুলে নিচ্ছেন পাঠক। 2020 সালের 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে 4,919টি বই, বিক্রি হয়েছে 82 কোটি টাকা। এর মধ্যে বাংলা একাডেমির বিচারে মানসম্পন্ন বইয়ের সংখ্যা 751টি। এবছরও প্রথম 20 দিনে প্রকাশিত হয়েছে 2,500 বই। তবে প্রকাশিত বইয়ের মান নিয়ে অভিযোগ রয়েছে লেখক পাঠকদের।
আমরা যাকে বলি যে নির্ভুল বই এবং সুন্দর বই এবং ব্যাকরণসম্মত বই এবং আরও করে যদি বলতে সম্পাদিত হয়ে বই, সেইটা কিন্তু তৈরি হয়নি। তো প্রতিদিন বইমেলায় প্রচুর বই আসে, এটা আনন্দের বিষয়, কিন্তু বেদনার বিষয় হচ্ছে প্রচুর ভুলে ভরা বই, বানানে ভুল থাকে। পেশাদারিত্বের জায়গাটা খুবই দুর্বল আর কি। টাকা নিয়ে করছেন যে আমাকে 50টা বই দেন, 50,000 টাকা নিয়ে 50টা বই নিয়ে বের করছেন, সেই বইয়ের কোনো মান নাই, কিছু নেই। প্রকাশক নিজেই হয়তো প্রুফ রিডিং করে দিচ্ছেন। প্রকাশকরা এসব অভিযোগ স্বীকার করে বলছেন, বাস্তবতার কারণেই সম্পাদনা পরিষদ নেই অধিকাংশ প্রকাশকের। তারা বলছেন ভালো পাণ্ডুলিপি সংকটের কথাও। প্রকাশনা হাউসগুলোর নিজস্ব কোনো সম্পাদনা পরিষদ নেই। আমাদের প্রকাশকরা যে বানান সংশোধক যারা, তাদের উপরেই বইয়ের বানান সংশোধনের ব্যাপারে নির্ভর করেন, যার ফলে একটা বই যে সুসম্পাদিত আকারে প্রকাশ হবে সেটার সুযোগ কিন্তু আমাদের দেশে খুব কম। 5 ফরমার বই বা 6 ফরমার বই যদি সম্পাদনায় 30,000 টাকা যায়, তাহলে বইয়ের কস্টিং অটোমেটিকলি বেড়ে যায়। এই ব্যবসায় আসছে যেহেতু, তাহলে প্রুফ রিডিং করতে হবে, সম্পাদনা করতে হবে, এডিটিং টেডিটিং যা বলে সবই করতে হবে, মেকআপ গেটআপ সব ভালো করে দেখতে হবে। তা নাহলে তো বইয়ের ব্যবসা আসা দরকার ছিল না, তাদের ভালো পোর্টালের ব্যবসা আসা দরকার ছিল। মানসম্পন্ন নির্ভুল বই প্রকাশের মাধ্যমে পাঠকের রুচি ও মনন গঠনে প্রকাশকরা ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন পাঠক ও লেখকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলার মেঘনা নদীতে ইলিশা লক্ষ্মীপুর নৌ রুটের একটি ফেরিতে আগুনে পুড়ে গেছে অন্তত 10টি গাড়ি। পুড়ে যাওয়া গাড়ির 4টি কাভার্ড ভ্যান, 4টি পিকআপ ও 2টি মোটরসাইকেল। ফায়ার সার্ভিসের ধারণা, ককশিট থাকা একটি পিকআপে সিগারেট থেকে আগুনের সূত্রপাত। বুধবার রাত 2টার দিকে কলমিলতা ফেরিটি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত 4টার দিকে মেঘনা নদীতে থাকা অবস্থায় ফেরির একটি পিকআপে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও 9টি গাড়িতে। নদীর মধ্যে থাকায় পুড়ে ছাই হয়েছে পণ্যবাহী গাড়িগুলোতে থাকা ফ্রিজ, ইলেকট্রিক্যাল ও প্লাস্টিক সামগ্রী। সবকিছু খুঁয়ে নিঃস্ব অনেকে। আর এই মালামালগুলা কে দেবে? আর এদের যে সাধারণ মানুষ যে ক্ষয়ক্ষতি হয়েছে, এ আর লাইবিলিটি কে নেবে? আমার নতুন গাড়ি নিছি আজকে 3 মাস হয়, আমার গাড়ি জ্বলিয়া গেছে, এরপরে আমার পাইপ জ্বলিয়া গেছে, সব গেছে। এই ঘটনায় প্রাণহানি না হলেও ঘুমন্ত অবস্থায় চলন্ত ফেরিতে আগুন লাগায় আটকে ওঠেন যাত্রীরা। তাদের উদ্ধারে এগিয়ে আসেন জেলেরা। আমরা নিরুপায়, কোন দিকে যাব, কি লাভ দিব নাকি ওখানে থাকবো, কিছু চিন্তা করতে পারতেছি না। আল্লাহর রহমতে একটা ফিশার জেলে ভাই আসছে, উনি আমাদেরকে 16 জনকে উদ্ধার করতে পারছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে উদ্ধার কাজে যোগ দেয় নৌ পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ড। ভোলারচর নামক স্থানে আসলে ওখানে একটা আগুনের সূত্রপাত ঘটে। তো উক্ত সংবাদের ভিত্তিতে আমি আমার নৌ পুলিশের সঙ্গী অফিসার ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। যে আগুনের সূত্রপাত, এটা একটা মিনি ট্রাক আছে, ট্রাকে হয়তো সাবধানতাবশত কেউ হয়তো ওই যে বিড়ি বা কয়েল ধরাবার সময় এই ধরনের একটা দুর্ঘটনা হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 15 থেকে 20 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে বাড়ছে নতুন ধরনের করোনার প্রকোপ। একদিনে মারা গেছে প্রায় 13,000, নতুন শনাক্ত 6,40,000, যা নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 29 লাখ। এ পর্যন্ত আক্রান্ত 13,36,00,000-এর বেশি। বিশ্বজুড়ে ভ্যাকসিন কর্মসূচির ওপর জোর দেয়া হলেও করোনার নতুন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপের নানা দেশে। বুধবার সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ভারতে, আর সর্বোচ্চ প্রাণহানি ব্রাজিলে। একদিনে 3,700-র বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। শনাক্ত হয়েছে 90,000 রোগী। মৃত ও আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়লেও লকডাউন জারি হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। এদিকে ভারতে একদিনে 1,26,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে 684 জন। বিস্তার ঠেকাতে লখনৌ, কানপুর, বারাণসীতে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে, সেখানে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। বৃহস্পতিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তার ঠেকাতে ভারতের সাথে বিমান চলাচল স্থগিত করেছে নিউজিল্যান্ড সরকার। করোনার নতুন ধরনের বিস্তার বাড়ছে কানাডায়। সংক্রমণ ঠেকাতে অন্টারিওতে জারি হয়েছে জরুরি অবস্থা।
একদিনে সর্বোচ্চ 276 জনের মৃত্যু হয়েছে তুরস্কে। নতুন রোগী মিলেছে 54,000। বিস্তার ঠেকাতে সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি এবং রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। রাশিয়া তৈরি করোনার ভ্যাকসিন স্পুতনিক 5-এর 25 লাখ ডোজ নিবে জার্মানির বাভারিয়া প্রদেশ। হাঙ্গেরিতে চলছে করোনার তৃতীয় দফার সংক্রমণ, কিন্তু অর্থনীতি বাঁচাতে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পাকিস্তানকে স্পুতনিক 5-এর 1.5 লাখ ডোজ উপহার পাঠাবে রুশ সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের চালান সময় মতো সরবরাহ করতে না পারায় সিরাম ইনস্টিটিউটকে আইনি নোটিশ পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সিরামের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত সরকার বিষয়টি সম্পর্কে অবগত। আইনি নোটিশের বিষয়ে মন্তব্য করতে পারবেন না জানিয়ে পুনেওয়ালা বলেন, এর সঙ্গে গোপনীয়তার নীতি জড়িত। তবে বিষয়টি সুরাহা করতে সম্ভাব্য সব পথই বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। পুনেওয়ালা জানান, অন্য দেশে টিকা রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের স্থগিতাদেশ এবং ভারত সরকারের সঙ্গে তাদের প্রথম দাবি বিষয়ক চুক্তির কারণে টিকা সরবরাহে দেরি হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত টিকাটি বাজারজাত করছে ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তারা সিরামকে দিয়ে টিকা তৈরি করাচ্ছে। যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিনকে বরখাস্ত করেছে জান্তা সরকার। বুধবার লন্ডনের মিয়ানমার দূতাবাস থেকে তাকে চলে যেতে বলা হয়। এদিকে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বুধবার আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেল প্রায় 600 জন বিক্ষোভকারী। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পরপরই অং সান সুচির মুক্তির দাবিতে সোচ্চার হন লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিন। এক পর্যায়ে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর সাথে সম্পর্কও ছিন্ন করেন এই সাবেক সেনা কর্মকর্তা। বুধবার কার্যালয়ে যাওয়ার পর তিনি সহ বাকি কর্মকর্তা কর্মচারীদের দূতাবাস ত্যাগ করার নির্দেশ দেয় মিয়ানমার সেনা কর্তৃপক্ষ। মিনের পদে নিয়োগ দেয়া হয় ডেপুটি অ্যাম্বাসেডর চিট উইনকে। এটা বার্মা না, এটা লন্ডন, কিন্তু তারা আমার দূতাবাস দখল করেছে। আমার এটা কোনোভাবেই ভালো লাগছে না। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে বুধবারও ঘটেছে প্রাণহানি। ওই দিন চীনা মালিকানাধীন একটি পোশাক কারখানায় আগুন দেয়া হয়। চীনের পতাকা পুড়িয়ে আহ্বান জানানো হয় চীনের পণ্য বয়কটের। বৃহস্পতিবার অভিনব প্রতিবাদে নামেন বিক্ষোভকারীরা। জান্তা সরকারের প্রতি জুতা প্রদর্শন করেন তারা। এদিকে দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেতা পাইং তাখুনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে নারী হ্যান্ডবলের শিরোপা জিতেছে আনসার। ফাইনালে পুলিশকে 42-20 গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে 22-7 গোলে এগিয়ে ছিল আনসার। এই ডিসিপ্লিনে পুরুষ বিভাগে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। ব্যাডমিন্টনে নারী এককে সেনাবাহিনীর বৃষ্টি খাতুনকে হারিয়ে স্বর্ণ জিতেছেন আনসারের উর্মি আক্তার। শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে ফাইনালে 2-1 সেটে জয় পান উর্মি। এছাড়া বাস্কেটবলের পুরুষ ইভেন্টে শিরোপা জিতেছে নৌবাহিনী। জমজমাট ম্যাচে 57-52 পয়েন্টে হারিয়েছে সেনাবাহিনীকে। আবারও পিছিয়ে গেল ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা। দলের সঙ্গে নতুন করে যুক্ত হওয়াদের নিয়ে ভিসা জটিলতা তৈরি হতে পারে এমন শঙ্কা থেকে আটকে আছে এ প্রক্রিয়া। বোর্ড সূত্রে জানা যায়, পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে ক্রিকেটার ও কোচিং স্টাফের সংখ্যা, এমন আভাসও দিয়ে রেখেছে বিসিবি। এরই মধ্যে শ্রীলঙ্কা সফর সামনে রেখে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। তবে পুরো দমে অনুশীলন করতে পারেননি মুশফিকুর রহিম। হাতের ইনজুরিতে এখনও অস্বস্তিতে মিস্টার ডিপেন্ডেবল। অন্যদিকে বুধবার নমুনা দেয়া ক্রিকেটারদের সবাই করোনা নেগেটিভ হয়েছেন। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ বায়ার্নকে হারিয়েছে পিএসজি। রোমাঞ্চকর ম্যাচে 3-2 গোলে জিতে গতবারের ফাইনালে হারের প্রতিশোধ নিল ফরাসি জায়ান্টরা। অন্যদিকে পোর্তোকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে চেলসি। 7 মাস আগে বায়ার্ন মিউনিখের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্ন ভেঙেছিল পিএসজির। সুযোগ ছিল সেই হারের ক্ষতে প্রলেপ দেয়ার। রোমাঞ্চকর ম্যাচে তা ভালোভাবেই করল লা পারিসিয়ানরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় কিছু বুঝে ওঠার আগেই কিলিয়ান এমবাপের আঘাত। নেইমারের অ্যাসিস্টে ম্যাচের 3 মিনিটে জাল খুঁজে নেন ফরাসি তারকা। আধা ঘন্টা না পেরোতেই পিএসজির স্কোর লাইন 2-0 করেন মার্কিনিওস। ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি বায়ার্ন। 37 মিনিটে পাভারদের ক্রস থেকে সাবেক দলের জালে বল পাঠান চুপোমোটিং। দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি পিএসজি। জশুয়া কিমিচের ফ্রিকিক থেকে হেডে স্কোর লাইন 2-0 করেন টমাস মুলার। অবশ্য সেই সমতাও দীর্ঘস্থায়ী হয়নি। 68 মিনিটে এমবাপে জোড়া পূর্ণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় হান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে হেরে যাওয়ায় শেষ 4 লড়াইয়ে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ বায়ার্নের সামনে। ফিরতি লেগে কমপক্ষে 2 গোলের ব্যবধানে জিততে হবে বাভারিয়ানদের। এদিকে করোনা সতর্কতায় পোর্তো চেলসি ম্যাচ হয় স্পেনে। তাতে অবশ্য সমস্যা হয়নি চেলসির। ম্যাসন মাউন্ট ও বেন চিলওয়েলের গোলে 2-0 গোলের সহজ জয় পেয়েছে দ্য ব্লুজ। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরিয়াতে 2 ম্যাচ পর জয়ে ফিরেছে ইউভেন্টাস। ঘরের মাঠে নাপোলিকে 2-1 ব্যবধানে হারিয়েছে তুরিনের ওল্ড লেডি। আলিয়াঞ্জ স্টেডিয়ামে শুরুতে সহজ সুযোগ নষ্ট করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর কিছুক্ষণ পরই পর্তুগিজ তারকার গোলে এগিয়ে যায় ইউভেন্টাস। ম্যাচের দ্বিতীয় গোল আসে 73 মিনিটে। চোট কাটিয়ে প্রায় 3 মাস পর মাঠে ফেরার উপলক্ষ রাঙান পাওলো দিবালা। রদ্রিগোর পাস থেকে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন তারকা। আর শেষ সময়ে 1 গোল শোধ দিয়ে হারের ব্যবধান কমান ইনসেন। অন্যদিকে জয় পেয়েছে টেবিল টপার ইন্টার মিলান। ঘরের মাঠে লুকাকু মার্টিনেজের গোলে সাসোলোকে হারিয়েছে শিরোপা প্রত্যাশীরা। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গ্রানাডা ও ম্যানচেস্টার ইউনাইটেড। লস কার্মেনেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। সব প্রতিযোগিতা মিলে দারুণ ছন্দে ম্যান ইউনাইটেড। সবশেষ 16 ম্যাচের মাত্র একটিতে হেরেছে রেড ডেভিলস। যদিও ইনজুরি তালিকা চিন্তা বাড়াচ্ছে কোচ ওলে গানার সুলশায়ারের। গোড়ালির চোটে মার্শিয়ালকে পাওয়া যাচ্ছে না। রাশফোর্ডকে নিয়ে শঙ্কা থাকলেও দলের সঙ্গে গ্রানাডা পৌঁছেছেন। এই ম্যাচে বাড়তি দায়িত্ব থাকবে পগবা ও কাভানির ওপর। অন্যদিকে ঘরের মাঠে আর্সেনালের অতিথি স্লাভিয়া প্রাগ। লিগ ও অন্যান্য প্রতিযোগিতা মিলে বাজে সময় পার করছে মিকেল আর্তেতার দল। সবশেষ 6 ম্যাচের মাত্র 2টি জয় গানারদের। সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ জিতে নিল পাকিস্তান। সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী ম্যাচ 28 রানে জিতেছে বাবরের দল। টপ অর্ডার বড় সংগ্রহ দেয় পাকিস্তানকে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলেছেন ফখর জামান। ইমামুল হকও পেয়েছেন 50। অল্পের জন্য সেঞ্চুরি মিস বাবর আজমের। শেষ বলে 94 রান করে আউট হন অধিনায়ক। হাসান আলীর 11 বলে 32 রান প্রোটিয়াদের হতাশা বাড়িয়েছে। জবাবে 350-তে কাছে পৌঁছেছিল সাউথ আফ্রিকা। ওপেনার মালান করেন সর্বোচ্চ 70 রান। নিয়মিত উইকেট হারিয়ে 292 রানে আটকে যায় স্বাগতিকরা। শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ নেন 3টি করে উইকেট। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।